নিজে নিজে বাঁচার তাগিদে চলে গেছেন। এই কারণে বলবো, এই কারণে যে সবাইকে ফেলে দিয়ে উনি চলে গেছেন ওনার স্বার্থ রক্ষার্থে। তো যে ব্যক্তি স্বার্থ রক্ষার্থে চলে যায় সে দেশের কোনো নেত্রী হতে পারে না। কারণ মানুষ যখন থাকে, আমাদের নেত্রী যখন থাকেন, তখন উনি অসুস্থ অবস্থায় উনি দেশের জন্যই দেশে থেকে গেছেন। সুতরাং সেক্ষেত্রে আমরা মনে করি যে ভোট চুরির মাধ্যমে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন এভাবে চুরি করে সবাই চোররা পালাই যায়। আমি এখানে একটা কথা বলতে চাই, 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা এই বইটা পড়েছি এখন সবাই, কিন্তু আমি একটু অন্যভাবে বলতে চাই যে আমরা বিএনপির যত পার্সন, কারণ বিএনপি একটা বড় দল, তার প্রত্যেকে কি আমরা এটা চর্চা করি কিনা, এই যে 31 দফা সম্পর্কে আমরা সেই বিষয়টা ভালোভাবে জানি কিনা, বা আমাদের সহযোদ্ধা যাদের ব্যক্তিবর্গ আছেন তারাও, প্রত্যেকটা কর্মীরা যারা সাধারণ অবস্থায় আছেন তারাও কি 31 দফা এটাকে পড়েছেন কিনা, সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যে এটা চর্চা করার নিজের দলের মধ্যে প্রথম দরকার। একই সঙ্গে দরকার যে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষের কাছে বোঝানোর জন্য তাদের ভাষায়, আমাদের শুদ্ধ ভাষা না, যদি চিটাগং হয় চিটাগংয়ের ভাষা, বরিশাল হলে বরিশালের ভাষায়, নোয়াখালী হলে নোয়াখালীর ভাষায়, আরো যে সমস্ত রাজশাহী হলে রাজশাহীর ভাষায়, সেই তৃণমূল পর্যায়ের লোকদের কাছে যাই এই কথাগুলো বোঝানো দরকার, যাতে সাধারণ মানুষ যারা ভোট দেয় তারা যেন বুঝতে পারে যেটা আজকের যে অন্তর্বর্তী সরকার যে 6টা প্রথমে সংস্কারের করতে চাচ্ছেন, পরে আরো 2টা করার চেষ্টা করছেন, সেটা আজকে না, 2023 সালে 13ই জুলাই অলরেডি বিএনপি এই দফা দিয়েছে, এবং এই দফার মধ্যেই যে কথাগুলো বলা আছে সেইগুলোই আজকে 6 দফায় সংস্কারের মধ্যে নিয়ে আসা হয়েছে। সুতরাং আমি মনে করি যে এটা চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেটা যদি না করতে পারি তাহলে আমাদের দেশের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নিজেদের ম্যানিফেস্টো, ইশতেহার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, যখন আমরা অন্য জায়গায় সেমিনার করি, আমরা যখন হিউম্যান রাইটস এর পক্ষ থেকে যাই, যখন কোশ্চেন করি আপনার রাজনৈতিক দল থেকে বলুন আপনাদের ইশতেহারে এগুলো এগুলো ছিল, আপনারা প্রণয়ন করেছেন কিনা, বা তখন তারা কিন্তু সঠিকভাবে অনেক সময় বলতে পারেন একমাত্র নেতা বা তার উপরে লেভেল ছাড়া। সুতরাং আমার মনে হয় যে নেতা তো নেতাই, তারা তো তাদের মতো করছে, কিন্তু নেতার সাথে যারা আছেন তারা কতটুকু এগিয়ে যাচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খালি তারা যখন শিক্ষিত হবে, অর্থাৎ কর্মীরা যখন শিক্ষিত হবে, তখন আমরা ধরে নেবো 31 দফা বাস্তবায়ন হবে, এবং সেটা হবেই। এবং এখনই সেটা বাস্তবায়ন করার জন্য রোড ম্যাপ যেটা দেওয়া হয়েছে সেটা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা অনতিবিলম্বে দরকার। কারণ রাষ্ট্রের সামনে ভোট, আপনি সরকার যে কোনো সময়, আজকে হোক না হোক কাল হোক 1 বছর পর হলেও ভোট দিতে হবে। আর ভোট দিতে গেলে যখনই আমরা দেখবো যে এই বিষয়গুলো আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারছি না, তখন তারা বলবে যে অন্তর্বর্তী সরকারই হচ্ছে এই কাজগুলো করেছিল। আমি অন্তর্বর্তী সরকারকে ছোট করছি না, বাট বলতে হবে যে বিএনপির যে 31 দফার মধ্যে যে দাবি দাওয়া ছিল তারই জিনিসগুলো এখানে অলরেডি সম্পৃক্ত করা হয়েছে। এটা বিএনপির এক ধরনের বিজয় আমি মনে করি এই 31 দফার, যে তারা যেটা দিয়েছে সে ম্যানিফেস্টো সেটাই তারা অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে, এবং সেই বিষয়ে তারা কিছুটা হলে এগিয়ে যাচ্ছে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি আপনার কাছে একটা সবিনয় নিবেদন রাখতে চাই। আপনি যুব সমাজের কথা বলেছেন, ওই সেই যুব সমাজের যদি না 1 বছর যদি তারা বেকার থাকে বেকার ভাতা পাবে, এবং যারা না হয় তাদের কর্মসূচির ব্যবস্থা করবেন। আমি অনুরোধ করব এই জায়গাটার সাথে, এবং আরেকটা বিষয় আছে যেখানে যুব সমাজের ভীষণ বা অন্য কথাগুলো বলেছেন চাকরির ক্ষেত্রে, সেখানে যদি একটু আপনারা যুক্ত করেন বিশেষভাবে, যেহেতু প্রত্যেকটা জিনিস স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, পুরুষ, নারীরা যারা সবচেয়ে অবহেলিত বাংলাদেশে, আপনি যুক্তরাজ্যের কথা বলেছেন, NHS এর কথা বলছেন, অর্থাৎ আপনি দেশের বিদেশের সবকিছুই জানেন, যেখানে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তাদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু বাংলাদেশে সেই জিনিসটা নেই। তারা খুবই অবহেলিত, তাদের ফ্যামিলি খুব অবহেলিত। এই জিনিসটা যদি স্পেসিফিক যদি সংযুক্ত করা হয় এই জায়গাটা, তাহলে আমার মনে হয় যে আমরা
একটা আরো একটু সুনির্দিষ্ট ভালো জায়গা আমরা পেতে পারি, এখানে সেটাকে যুক্ত করার জন্য আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের একটু সময়ের দিকে লক্ষ্য রাখেন। আমি এখনই শেষ করছি, ধন্যবাদ। কারণ আমি মনে করেছি যে আমাদের আসলে বলার মতো তেমন কিছু নেই, কারণ এখানে সবাই আপনারাই বলে দিয়েছেন। সুতরাং আমি শর্ট করতে যে আমি নিজে ফার্মলিং করছি। আমি এখানে একটা কথা বলতে চাই যে এটা বিএনপির অনেকে হয়তো আপনারা মনে কিছু করতে পারেন, কিন্তু আমি বলবো যে আমি বীরত্বের স্বার্থে একটা কথা বলবো, সেটা আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশের বিএনপি একটি বড় দল, যে দলের মধ্যে এই 5ই আগস্টের পর আগেও ছিল, ব্যাপকভাবে ছিল না কারণ তখন তারা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু 5ই আগস্টের পর আমরা দেখেছি ব্যাপকভাবে বেশ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যে দ্বন্দ্বটা কখনোই ঠিক না। এই দ্বন্দ্ব নিরসন করা খুবই জরুরি। আমি আমার এলাকা থেকে শুরু করে সব জায়গায় আমি যদি ঘুরি, কারণ আমি অনেক জায়গায় ঘুরতে যাই, সেখানে আমি দেখতে পাই প্রায় তাদের ভিতরে ক্ষমতার একটা দ্বন্দ্ব চলছে। আপনি ভোট আপনারা যদি এই দ্বন্দ্বটা নিরসন না করেন, তাহলে এই 31 দফা চর্চিত হবে না, এবং এই 31 দফা নিয়ে সমাজের আপনি রাষ্ট্রীয় তৃণমূল পর্যায়ে মানুষের কাছে যেতে পারবেন না। আপনারা ওই ক্ষমতার একটা জায়গায় যাবেন যেখান থেকে আপনাদের জন্য একটা বড় সমস্যা হবে। আমি আমার বক্তব্য খুব শেষ করছি বলে যে আপনারা সর্ববিষয় সর্বদিক থেকে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটা আমরা যেমন সমর্থন করি, রাষ্ট্রের সর্বপর্যায়ে এটা যাতে পৌঁছায়, বাস্তবায়ন হয়, এবং তৃণমূল পর্যায়ে মানুষগুলো যেন সর্বভাষায় বুঝতে পারে, তারা নিজের ভাষায়, এমনকি চাকমারা তাকবার ভাষায়, এটাও সেটা করা উচিত, যাতে তারা বুঝতে পারে এটা বিএনপিরই একটা 31 দফা। শুধুমাত্র শুদ্ধ ভাষার প্রতি আমার শ্রদ্ধা দিয়েও আমি বলছি যে প্রত্যেক ভাষা, বাঙালি হোক, উপজাতি হোক, সর্ববিষয় যাওয়া যায়, যাতে এটা আপনাদের। আমি আবারও আমার দেশনেত্রীর রোগ মুক্তি কামনা করি। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Thank you, Elena Khan, for your intuitive speech and your advices. 31 points, BNP's 31 points reflect a new era, a new democratic order, and establishes the democratic institutions. 31 points actually reflects the aspirations and dreams of the Bangladeshis. I would like to request now our next discussant, Professor Dr. Borhanuddin Khan, former Dean of the Faculty of Law, Dhaka University. Thank you. Okay. So, with the permission of the chair, I will speak in English for the convenience of the part of the audience. Today's chairman of this seminar, Mr. Mirza Fakhrul Islam, Secretary General BNP, distinguished chief guest, acting chairperson, Mr. Tariq Rahman, learned audience. The 13 points have been very well elaborated today. And we have this with us. If you look at the English version, in the back of it, there are two quotations. One by acting chairperson, take back Bangladesh. We have taken back Bangladesh. That's done. If you look at the second quotation, which is in the top, by none but from our former Prime Minister Begum Khaleda Zia, she says, BNP wants to hand over the lost ownership of the country back to the people. Well, and I believe, and we all believe, the 31 points is premised in that direction. And we will certainly achieve what Begum Khaleda Zia told us much, much earlier. And I believe Bangladesh Nationalist Party will fulfill its commitment. Thank you. The 31 points have been elaborated, but today I will emphasize why should we stick to these 31 points. After the glorious July upspring of 2024, a number of narratives and experimental models on structural reforms of the state are being presented in different forms. From a citizen's perspective, I believe that we should actually stick to these 31 points. And why that is, I will put 5 counts for that, 5 points on that. Number 1,
the 31-point structural reforms is not a post-uprising utopia. It was owned and shared by almost all pro-democracy political parties involved in the mass movement against Sheikh Hasina regime. The consensus of these parties reflected in this document has far greater legitimacy than other post-uprising narratives and experimental models. You might see that there are many models are being proposed for the reforms, but these are very recent phenomena. These are, to a large extent, not realistic, not very well thought. For my second argument is the 31-point structural reform does not just talk about transfer of power, maintaining a status quo of the existing state structure. It unequivocally states that the state must be repaired and rebuilt. This commitment to structural reforms of the state, however, has not been subject to revolutionary whims. This Charter of Democracy, I mean the 31 point, I personally call this as the Charter of Democracy for the People, has outlined a clear and legitimate roadmap, a free, fair, credible, and participatory election, forming a national government with the mandate to undertake necessary reforms. In the present political landscape of Bangladesh, no other roadmap of structural reforms of the state exists which is more democratic, legitimate, and comprehensive other than the 31-point structural reforms. My third point would be the preamble to the 31-point structural reforms clarifies that this charter is about transformative reform measures. And the detailed contents show how this claim is not an overstatement. Many of the 31 points are revolutionary, not in name, but in essence. Once implemented, these 31 points will surely bring about revolutionary change in the functioning of the state and restore people's rightful ownership of the country. This will also ensure a new Bangladesh, not in name, but in essence. My fourth point, the present interim government has established a number of reform commissions. More than a year ago, the 31-point structural reforms talked about all these commissions in much clarity on the mandate of the commissions established by the present regime. I mean the interim government. My fifth point is the consensus on the 31-point structural reforms among pro-democracy parties who are to form a national government according to this charter will essentially act as a supreme policy framework for the years to come. In order to conclude, I will urge upon Bangladesh Nationalist Party to kindly circulate these 31 points as much as possible. Thank you all. Thank you, Dr. Burhanuddin, for your inspiring speech. We'll move on to our last designated discussant. I would like to invite Professor Dr. Mahbubullah, eminent economist and political analyst of our country, to deliver his speech. Thank you. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী আলোচনা সভায় আমি একটা গভীর শূন্যতা অনুভব করছি। এই শূন্যতা হলো আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া সশরীরে উপস্থিত নেই। তিনি কারারুদ্ধ হওয়ার আগে জাতিকে একটা ভিশন কর্মসূচি দিয়েছিলেন। সেই ভিশন কর্মসূচি ব্যাপকভাবে প্রচারিত না হলেও সুধী সমাজে যথেষ্টভাবে আলোড়ন সৃষ্টি করে। আজকে যে আমরা ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে কথা বলছি, সেখানে বেশ কিছু পয়েন্ট এই ভিশন 2030-তে ছিল। গত পরশু আমার সুযোগ হয়েছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে ৬টি কমিশন গঠন করেছে, সেই কমিশনগুলোর মধ্যে সংবিধান সংক্রান্ত যে এই কমিশন, সেই কমিশনের কাছে আমার বক্তব্য হাজির করার। আমি দেখতে পাচ্ছি সেদিনও আমি কিন্তু ৩১ দফা পড়ে দেখিনি, কিন্তু আমি যা হাজির করেছি তার প্রায় সবগুলোই এই ৩১ দফার মধ্যে রয়েছে। আজকে বাংলাদেশের সমস্যাটা কি? সমস্যা হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকার, যারা প্রায় ১৬ বছর ধরে দেশ শাসন করেছে, তারা বাংলাদেশের তাবৎ প্রতিষ্ঠান, ইংরেজিতে যাকে বলে ইনস্টিটিউশন, ধ্বংস করে গেছে। এবং এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে উদ্ধার করা এবং বাংলাদেশকে উন্নয়ন এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া খুবই কঠিন কাজ। একটা বড় প্রশ্ন, সাংবিধানিক যে সংস্কার কমিশন হয়েছে, সেই কমিশন নিঃসন্দেহে বেশ কিছু সুপারিশ তারা দেবে, কিন্তু প্রশ্ন হলো সেটা কিভাবে অনুমোদিত হবে। কেউ কেউ মনে করেন যে এখনই এই কমিটি একটা সংবিধান রচনা করে সেটা রেফারেন্ডামের মাধ্যমে গ্রহণ করলেই সংবিধানটি হয়ে যাবে। কিন্তু আমি এ ব্যাপারে দ্বিমত পোষণ করি। তারা যদি শেষ পর্যন্ত একটা খসড়া শাসনতান্ত্রিক দলিল, সংবিধান দলিল রচনা করেন এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে সেটা রেখে যান, সেই সরকার পার্লামেন্টে আলাপ আলোচনা করে, তর্ক বিতর্ক করে সেই সংবিধান গ্রহণ করবে। শেষ বিচারে যেটা বলা হচ্ছে, আমরা একটা নতুন, যেটাকে বলে সমঝোতা প্রতিষ্ঠা করতে যাচ্ছি।
সোশ্যাল কন্ট্রাক্ট প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এই সোশ্যাল কন্ট্রাক্টের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের যারা নাগরিক, রাষ্ট্রের যারা সদস্য, তারা গণতান্ত্রিকভাবে স্থির করে দেবেন যে রাষ্ট্র কিভাবে চলবে। এবং এভাবে যদি একটা সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়, তার চাইতে বেশি মঙ্গল বাংলাদেশের আর কিছু হবে না। কিন্তু সমস্যা আছে। সমস্যা হলো আওয়ামী লীগ এখন পলাতক। যারা আন্দোলন করেছিলেন ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করার জন্য, তাদের মধ্যেও আমি বিভেদ লক্ষ্য করছি। এবং বাংলাদেশের সমস্যা হলো একবার যদি বিভেদের সৃষ্টি হয়, তাহলে সেখানে সমঝোতা, বন্ধুত্ব, সুসম্পর্ক প্রতিষ্ঠা করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়, এমনকি আদৌ সম্ভব হয় না। অথচ বাংলাদেশ একটা সুষম রাষ্ট্র। সুষম রাষ্ট্র এই অর্থে যে বাংলাদেশের 92% জন মানুষ একই ধর্মের অনুসারী, এবং এখানে এথনিক দিক থেকে 99% তারা একরকম। এই হোমোজেনিটি, এই সমজাতীয়তা সত্ত্বেও বাংলাদেশের মতো বিভেদমূলক, দ্বন্দ্বমূলক, সংঘর্ষমূলক রাজনীতি পৃথিবীর কটা দেশে আছে সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা কেন এই সংঘর্ষ এবং দ্বন্দ্বের উপরে উঠতে পারছি না দেশের মঙ্গলের জন্য, সেটা আপনি, আমি, আমরা সবাই আমাদের এখন গভীরভাবে চিন্তা করতে হবে। এখানে এই সংস্কার কর্মসূচিতে যা যা বলা হয়েছে তার সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। এবং এখানে দুই ধরনের সুপারিশ রয়েছে। একটা হচ্ছে সংবিধান সংক্রান্ত, আরেকটি হচ্ছে দেশের উন্নয়ন সংক্রান্ত। আমি এখানে সেগুলোর পুনরাবৃত্তি করব না। পুনরাবৃত্তি করলে অতিরিক্ত সময় নষ্ট হবে, এবং এই যে পুস্তিকা প্রচার করা হয়েছে সেটা পড়লে আপনারা নিজেরা সবটা বুঝতে পারবেন। কিন্তু যেটা অনুচ্চারিত থেকে গেছে সেটা নিয়ে দুই একটি কথা বলবো। যেমন সংবিধানের মূলনীতি কি হবে? গত 53-54 বছরে মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রের। কিন্তু দেখা গেছে এই মূল ভিত্তি যেটা, সেটা বাংলাদেশে ফাংশনাল হয় নাই। ধর্মনিরপেক্ষতা নিয়ে অনেক তর্ক আছে এবং অনেক ধরনের উপলব্ধি আছে। তাই আমার সাজেশন হলো, পরামর্শ হলো, যা আমি চিন্তা করি সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে সেই ঘোষণায় যে নীতিগুলো ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ, ন্যায্যতা, এইগুলি হওয়া উচিত আগামী দিনের সংবিধানের মূল নীতি। আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। দ্বিতীয়ত, সংবিধানে রাষ্ট্রধর্মের একটা ব্যাপার আছে। এটা নিয়েও আপনাদেরকে চিন্তা করতে হবে। পৃথিবীর অনেক দেশে রাষ্ট্রধর্ম আছে তাদের সংবিধানে, আমাদের সংবিধানেও আছে। এটা করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ তার রাজনৈতিক সুবিধা এবং ফায়দার জন্য। তিনি ইসলামকে ভালোবেসে এটা করেননি। কিন্তু তারপর দেখা গেল এ নিয়ে প্রচুর সমালোচনা হলেও, এমনকি আওয়ামী লীগ সরকারও সংবিধান থেকে এটা সরিয়ে দিতে সাহস পায়নি। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। সেই জন্য এটা নিয়ে আরো ব্যাপক চিন্তাভাবনা হওয়া উচিত। আরেকটি দিক হচ্ছে, সুধী সমাজের অনেকে
এমনকি কিছু রাজনৈতিক দল বাংলাদেশকে 8টি প্রদেশে বিভক্ত করার দাবি জানিয়েছে। তাদের বক্তব্য হলো এই ঢাকা কেন্দ্রিক রাষ্ট্র চলতে পারে না। এই রাষ্ট্র যাতে সঠিকভাবে চলে তার জন্য যেটা বিকেন্দ্রীকরণ, সেই বিকেন্দ্রীকরণ দরকার। এবং সেটা কিভাবে? দেশটাকে 8টা প্রদেশে বিভক্ত করে। এর সঙ্গেও একমত হওয়া যায় না, কারণ আমাদের পাশে রয়েছে ভারত। ভারত হচ্ছে আধিপত্যকামী সম্প্রসারণবাদী রাষ্ট্র এবং বিগত 3 মাসে বাংলাদেশের প্রতি এবং তার আগেও বাংলাদেশের প্রতি ভারতীয় মিডিয়া, ভারতীয় নেতৃবৃন্দ যেই সব কথা বলেছেন সবগুলি অত্যন্ত আগ্রাসী। তাদের নিরাপত্তা চিন্তক যারা, তারা বলেন যে 7 সিস্টার্সে ভারতের যাতায়াত সুগম করার জন্য প্রয়োজনে বাংলাদেশের বেশ কিছু জেলা, উত্তর দিকের দিনাজপুর, ঠাকুরগাঁ এবং রংপুর, এগুলোকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে এর মধ্য দিয়ে রাস্তা তৈরি করা হবে। এবং ভারতীয় গোয়েন্দারা এই দেশে অত্যন্ত তৎপর। কাজেই এই সমস্যা থেকে মুক্ত থাকতে হলে আমরা কখনোই নতুন প্রদেশ গঠনের চিন্তা করতে পারি না। কারণ প্রদেশ গঠন হলে সেখানেও একটা মন্ত্রিসভা থাকবে, সেখানেও রাজনৈতিক দ্বন্দ্ব প্রতিবাদ থাকবে এবং সেখানে হয়তো ঘটনাচক্রে দেখা যাবে যে কোনো একটি বিশেষ আন্দোলনে সেই বাইরের শক্তি ইন্ধন যোগাচ্ছে। তার ফলে বাংলাদেশের ঐক্য এবং সংহতি বিনষ্ট হচ্ছে। বাংলাদেশের ঐক্য এবং সংহতি বিনষ্ট হতে দিয়ে কোনো ধরনের সংস্কার হতে পারে না। বাংলাদেশের জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছিলেন, নিঃসন্দেহে সেটা অত্যন্ত প্রাগ্রসর একটা চিন্তা ছিল এবং জাতিকে ঐক্যবদ্ধ করার একটা চিন্তা তার মধ্যে ছিল। শুধু বাঙালি না, আমরা বাংলাদেশি। আমার সাজেশন থাকবে, সেটা হচ্ছে আমাদের সংবিধানে আমাদের যত আপনার নৃগোষ্ঠী আছে তাদের একটা তালিকা সংবিধানে দেওয়া, এবং এটা দিলে পরে তাদের মধ্যে যে একটা বিচ্ছিন্নতা বোধ, বেদনাবোধ কাজ করছে, সেটা থেকে হয়তো কিছু হলেও আমরা মুক্ত হতে পারবো। আরো অনেক কথা আছে যেগুলি আমরা আলোচনা করতে পারি। 70 অনুচ্ছেদের কথা খুব চমৎকারভাবে এখানে স্থান পেয়েছে। তারপরে বিভিন্ন কমিশন গঠনের কথা। সেই কমিশনগুলো গঠন করলেই তো হবে না, সেগুলো গ্রহণযোগ্য হতে হবে, সেগুলো নিরপেক্ষ হতে হবে এবং সেগুলো যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন হতে পারে। বাংলাদেশের সংবিধানে আরেকটি সমস্যা আছে, এটাও কেউ আলোচনা করেন না। বন্ধু রাষ্ট্রের সমালোচনা করা যাবে না এই সংবিধান অনুযায়ী। সুতরাং এটাকে এখন উন্মুক্ত করে দিতে হবে। আমরা এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি, কতদিন তা অব্যাহত থাকবে জানি না, কিন্তু আমরা যেন কথাগুলো স্পষ্ট করে লাউড এন্ড ক্লিয়ার ভাবে তুলে ধরতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলে একটা কথা চালু হয়েছে এবং কিছু কিছু দৈনিক পত্রিকা এই সম্পর্কে বিরাট বিরাট প্রতিবেদন, নিবন্ধ ছাপছে। আমি মনে করি বাংলাদেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন গ্রহণযোগ্য না। কি কারণে? এখানে ভোটের যে বিন্যাস, সেই বিন্যাসের ফলে দেখা যাবে যে এইখানে কোনো দলের পক্ষে এককভাবে সরকার গঠন সম্ভব নয়। অতীতেও সরকার গঠন সম্ভব হয়নি এই কোয়ালিশন ছাড়া। কাজেই এই আনুপাতিক প্রতিনিধিত্বর যে ব্যবস্থা, সেই ব্যবস্থার ফলে দেখা যাবে যে কোয়ালিশন গভর্নমেন্টই হচ্ছে আমাদের নিয়তি, আর কোয়ালিশন গভর্নমেন্টই হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্টের ভিত্তি। কাজেই বাংলাদেশ যাতে একটা স্থিতিশীল রাষ্ট্র হিসেবে, সুসংবদ্ধ রাষ্ট্র হিসেবে এগিয়ে যায়,
তার জন্য আমাদের চিন্তাটা পরিষ্কার রাখা দরকার। এবং এই যে নতুন প্রদেশ গঠন, তার সমাধান হচ্ছে আমাদের স্থানীয় সরকারগুলোকে সক্রিয় করা, তাদের ক্ষমতায়ন করা এবং তাদের পরিকল্পনা অনুযায়ী এলাকার উন্নয়নের ব্যবস্থা করা, এবং সেগুলো যাতে সত্যিকার ভাবে সেখানকার মানুষের প্রতিনিধিত্ব করে, সেই জন্য এই সংস্কারের মধ্যে ব্যবস্থা রাখতে হবে। তো আমার বলার আরো অনেক কিছু ছিল, কিন্তু টাইম ইজ শর্ট, আর্ট ইজ লং, আর সেই জন্য আমি কথা বাড়াবো না। আশা করি আপনারা 31 দফা মনোযোগ দিয়ে পড়ে, যেভাবে একটা মেডিকেল শিক্ষার্থী সব ব্যবচ্ছেদ করে, তো সবের সঙ্গে এই খসড়া প্রস্তাব, এই প্রস্তাবকে তুলনা করাটা ঠিক নয়, সমীচীন নয়। তারপরেও বলবো আপনারা সেভাবে খুঁটিনাটি যত আছে চিন্তা করে এ নিয়ে আরো উন্নততর চিন্তা ভাবনা নিয়ে আসবেন, এবং একটা রাজনৈতিক দল তাকে যেটাকে বলা যায় একটা প্রাণবন্ত রাখতে হলে এই ধরনের চিন্তা, এই ধরনের বিতর্ক, এই ধরনের আলাপ আলোচনা এই দলের মধ্যে চলতে থাকা উচিত। আর যদি না চলে, সেটা হয়ে যাবে মরা নদীর মতো, স্রোতহীন, এবং ব্যবহারের উপযোগী পানি এখানে পাওয়া যাবে না। তো আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ, এবং যার পক্ষ থেকে এই 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা এসছে তাকে অশেষ ধন্যবাদ। এবং আমি বিশ্বাস করব অতীতের রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়েও, লিখিত প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পালন করে না। এইবার আশা করব বিএনপি যদি ক্ষমতায় যায় নির্বাচনের মাধ্যমে, তাহলে বিএনপিকে অবশ্যই এই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের জন্য একাগ্র চিত্তে চেষ্টা করতে হবে, এবং সেই চেষ্টা যদি বিএনপি করে, তাহলে ভবিষ্যতে বিএনপি হয়ে যাবে এই দেশের 18 কোটি, পরবর্তীতে হয়তো আরো বেশি মানুষ হবে, সেই মানুষদের কাছে একটা প্রিয় দল, আপন, মানে তাদের নিজস্ব দল। এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি পেছনে, অনুরোধ করব যে তারা যদি একটু নীরবতা কিছুক্ষণের জন্য পালন করেন, তাহলে আমাদের শ্রোতাদের শুনতে সুবিধা হবে। ধন্যবাদ। Thank you, Dr. Mahbubullah, for your in-depth speech. Right now, we're going to open up the floor. We know we have a lot of speakers who want to speak today because it is a very important topic, but time is a constraint. Basically, 31 points reform actually reflects true nationalism and an inclusive development process. So now, I would like to request Barrister Asaduzzaman Fuad, in charge International Affairs of AB Party, to make a short speech. And I would request the speakers just to address our chief guest and the president of this seminar today. And please keep your speech between 2 to 3 minutes. Thank you so much. Bismillah ar-Rahman ar-Rahim. প্রিয় উপস্থিতি, Your Excellencies, ladies and gentlemen, Assalamu alaikum. 31 দফার ব্যাপারে প্রথম পরামর্শ হচ্ছে যে আমি কয়েকটা পরামর্শ দিয়ে শেষ করে দিব, যে শুধু 31 দফা অ্যাজ এ হোল আলোচনাটা হচ্ছে, কিন্তু আমি বোধ করছি যে এটাকে যদি সত্যি রিফর্ম আকারে ইমপ্লিমেন্ট করতে হয়, এর প্রত্যেক ধারার পক্ষে বিপক্ষে ব্যাপক তর্ক হওয়া দরকার, আলাপ আলোচনা হওয়া দরকার। তো সেক্ষেত্রে এখানে যেহেতু জাতীয় নেতৃবৃন্দ আছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেক দফা 1 নিয়ে এই ধরনের ন্যাশনাল ডিবেট অর্গানাইজ করেন। যারা পক্ষে আছেন এবং বিপক্ষে আছেন তারা যেন সবাই মন খুলে কথা বলতে পারে, এবং দলের নেতৃবৃন্দকে আপনারা অ্যাসিওর করবেন এই মন খুলে কথা বলবার জন্য তারা যেন কোনোভাবে বিব্রত বোধ না করে। তো সেই জায়গার মধ্য দিয়েই হচ্ছে শুধুমাত্র এটা যে এনফোর্সেবল কিনা সেটা প্রমাণিত হবে। গভর্নেন্স কিন্তু একটা জটিল ব্যাপার। দফা প্রস্তাব করা, লফটি আইডিয়ালস আমাদের কনস্টিটিউশনে আছে,
কিন্তু 53 বছর পরেও আমাদেরকে বাকশাল বারবার ফিরে দেখতে হচ্ছে। 53 বছর পরে আবার ফ্যাসিবাদ নতুন নতুন নামে হাজির হচ্ছে, তাদেরকে আবার নতুন নতুন নামে লড়াই করতে হচ্ছে। তো সেই জায়গাতে আমাদের তর্কটা জারি রাখা জরুরি, প্রত্যেকটা দফা কেন্দ্রিক। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, রাজনৈতিক দলের সংস্কার এই দফাতে অ্যাড হওয়া দরকার। কারণ হচ্ছে যে আমরা যখন আর্টিকেল 70 নিয়ে কথা বলছি সংসদের মধ্যে, যে সংসদে পক্ষে বিপক্ষে ভোট দেয়া যাবে কি যাবে না, এই প্রশ্ন আসলে কিন্তু দলের নিজস্ব গণতন্ত্রের চর্চাতে কিন্তু রাষ্ট্র আকারে আমরা পিছিয়ে আছি। আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পিছিয়ে আছে। আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম, যাদের নেতৃত্বে একটা রাষ্ট্র পুনর্গঠিত হবে, তারা যদি আর্টিকেল 70-র বিপক্ষে চর্চা না করে দলের মধ্যে, তাহলে সংসদে তারা আর্টিকেল 70-কে চ্যালেঞ্জ করতে পারবে না। অতএব যারা সংবিধান সংশোধন করে সমাধান বোধ করছেন, আমাদের যে পুরো সংবিধান বিশেষজ্ঞরা যারা আছেন, আমি বোধ করছি তা এটার পাশাপাশি দলের ভিতরে যে আমাদের হাজারো আর্টিকেল 70 আছে, এই আর্টিকেল 70 রোধ করতে হবে। আমাদের প্রত্যেকের দলের ভিতরে সেই কালচারাল ডেভেলপমেন্টটা দরকার। তাই এখানে আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমাদের রাজনৈতিক দলের কাঠামো সংস্কার নিয়ে, শুধু একটা দল না, টোটাল রাজনৈতিক দলের প্র্যাকটিস কাঠামো সংস্কার নিয়েও আমাদের আলাপ তোলা দরকার। তৃতীয় পরামর্শ হচ্ছে যে প্রত্যেকটা দফা নিয়ে আলাদা আলাদা প্রস্তাবনা আপনাদের পক্ষ থেকে আসা দরকার। যেমন ধরেন, আপনি বলছেন যে আপনি একটা কম্প্রিহেন্সিভ ইনক্লুসিভ নেশন করবেন, এটার মানে কি, কিভাবে করবেন, প্রসেস কি, এটার চ্যালেঞ্জ কি, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা কিভাবে করবেন, কতদিনের মধ্যে করবেন, ডেলিভারি মেথড কি হবে, আপনার লিডারশিপ এটার জন্য প্রিপেয়ার্ড কিনা, আপনার দলের অভ্যন্তর এটা নিয়ে আপনি যথেষ্ট ওপিনিয়ন মেক করেছেন কিনা, কনসেনসাস বিল্ডিং হয়েছে কিনা। কারণ এই প্রসেসের মধ্য দিয়ে যদি না হয়, তাহলে যেটা হবে যে ওই কনস্টিটিউশনাল লফটি আইডিয়ালস গুলোর মতো এই বইগুলোর মধ্যে এই কথাগুলো থেকে যাবে। তাই আমি দেখতে চাই যে আপনাদের পক্ষ থেকে প্রত্যেকটা দফার উপরে আলাদা পাবলিকেশন এবং এটার উপরে তর্ক বিতর্ক যেন একটা ন্যাশনাল কনসেনসাসে রূপান্তরিত হতে পারে। 31 দফা আগামী দিনের এই সংস্কারটা যেন সত্যি আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারে পরিণত হয়, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে সব বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you, Barrister Fuad. I would like to request now Dr. Redwan Ahmed, General Secretary of LDP, to make a short speech. And please keep your speech between 2 to 3 minutes. Thank you so much. আসসালামু আলাইকুম। সম্মানিত মহাসচিব, শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, 27 দফা তৎপরবর্তী সময়ে সবার সাথে আলোচনার প্রেক্ষিতে আপনারা যে 31 দফা আজকে উপস্থাপন করেছেন, রাষ্ট্র সংস্কারে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন যে সমস্ত সংস্কারের বিষয়ে পদক্ষেপ নিয়েছেন, এতৎ সম্পর্কে বিএনপির পক্ষ থেকে গণতন্ত্রায়নের জন্য যে উদ্যোগ গ্রহণের জন্য সাজেশন দিয়েছেন, এই বিষয়ের সাথে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সাথে আমরা একমত এবং যে সংস্কার প্রস্তাবগুলো আপনারা রেখেছেন, এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের স্বার্থে আমার পূর্ববর্তী বক্তা যে সাজেশন রেখেছেন, আমি তার সাথেও একাত্মতা প্রকাশ করি। তো আজকে অন্যান্য অনেকেই বক্তব্য রাখবেন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you. Actually, the implementation of 31 points will actually ensure the good governance in Bangladesh in future. We all hope so. Now, I would like to call upon Dr. Fariduzzaman Farad, coordinator of the Like-Minded Nationalist Alliance, to make a few remarks on this issue. Thank you. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রোগ্রামের
সম্মানিত সভাপতি এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমান, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই 31 দফা আজ থেকে 2 বছর আগে আমরা যারা 20 দল করেছিলাম, তারপর যুগপৎ আন্দোলন হয়েছিল, সম্মিলিত আলোচনা করেই এইটা 31 দফা হয়েছে। এই 31 দফা যদি বাস্তবায়িত হয়, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে সমস্ত সংস্কার করার জন্য বলেছে তা দরকার হবে না। আর এইটা বাস্তবায়ন করতে হলে একটা নির্বাচিত সরকার দরকার। সেই নির্বাচিত সরকারের জন্য ইলেকশন দরকার। মানুষ ভোট দিতে চায় এবং ইলেকশনটা যত তাড়াতাড়ি হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই 31 দফা বাস্তবায়িত হবে। ধন্যবাদ। Thank you. I would like to request Dr. Mustafizur Rahman Iran, Chairman of Labour Party, to make a few comments on this issue. Thank you. অধ্যকার সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দেশনায়ক তারেক রহমান, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, কূটনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই 31 দফা দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে বিএনপি নেতৃত্বে উপস্থাপিত হয়েছে। আমি শুধুমাত্র একটা কথা বলে শেষ করব যে সংবিধানের কিছু কিছু অংশ রয়েছে যেগুলো মীমাংসিত, যেমন রাষ্ট্রধর্ম ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম আরো যেই বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে আমাদের কোনো বিতর্ক বা আলোচনা, পরিবর্তনের কথা আমরা যেন কোথাও না বলি। আর একটা বিষয় এখানে আলোচনা হয়েছে যে দ্বিতীয় স্বাধীনতা আমাদের একবার হয়েছে 1971 সালে। এই স্বাধীনতা যুদ্ধে যিনি ভূমিকা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই স্বাধীনতার সাথে 24-এর স্বাধীনতা মিলানোর কোনো সুযোগ নেই। তাই আমাদের এটা অনেক বড় আমাদের অর্জন। এই 24-এর অর্জন আমাদের জন্য একটা মাইল ফলক। দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এটাকে অর্জন করেছি। আমি মনে করি এই যে 31 দফা, এটা একটা ম্যাগনা কার্টা। এটাকে আমাদের গ্রামগঞ্জে পর্যায়ে বিএনপি সহ আমরা যারা আছি, আমরা সবাই যদি মানুষের সামনে তুলে ধরতে পারি এবং এটা যদি বাস্তবায়ন করা যায়, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। Thank you. I would like to request Mr. Bobby Hajjaj, Chairman of NDM, to make a few comments on the 31 points. Thank you. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি এবং মাননীয় চিফ গেস্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সহ আজকে উপস্থিত সবাইকে সালাম এবং শুভেচ্ছা। 31 দফা বিএনপি যেটা তৈরি করেছে এবং আজকে বা গত 2 বছর ধরে আমাদেরকে দিয়ে আসছে, এগুলো নিয়ে আমি তাদেরকে প্রথমে সাধুবাদ জানাই যে যুগপৎ আন্দোলনে আমরা যতগুলো দল ছিলাম তাদের সবার সাথে তারা বারংবার এটা নিয়ে আলোচনা করেছে। আমরা সবাই আমাদের ইনপুট দিয়েছি অনেক আলোচনার মাধ্যমে, এবং যেভাবে আমরা দেখছি যে এই 31 দফাটা একটা স্ট্রাকচার, যেই স্ট্রাকচারের ভিত্তিতে এই 31টা পয়েন্টের উপরে সামনে যে কাজ করে বাংলাদেশের জনগণকে এই জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে যে স্পিরিটটা তৈরি হয়েছে, সেই স্পিরিটের বাস্তবায়ন যতগুলো দল এক দফা বা আমাদের একসাথে আন্দোলনে ছিল, সবাই মিলে একসাথে ওটার জন্য কাজ করবে। সো সেটার জন্য বিএনপি কে, মাননীয় চেয়ারপারসনকে এবং আজকের উপস্থিত সবাইকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ বলে আমার শেষ করছি কথা। Thank you. I would like to request Mr. Saiful Haq, General Secretary of the Biplabi Workers Party of Bangladesh, to make few comments. Thank you.
আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের প্রিয়ভাজন সভাপতি, উপস্থিত বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আমি শুরুতেই বিএনপিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমি উষ্ণ অভিনন্দন জানাই এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সময়ে একটা গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন করবার জন্য। আমরা দীর্ঘ আলাপ আলোচনা করে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপি এবং আমাদের যুগপথের যারা শরীক তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা 31 দফা মোটামুটি আমরা চূড়ান্ত করি। এটাই বাংলাদেশের একমাত্র বড় আন্দোলন, যে আন্দোলনে এবার আমরা কেবলমাত্র গতানুগতিকভাবে একটা সরকার পরিবর্তন করতে চাইনি, কেবল একটা রেজিম আমরা পরিবর্তন করতে চাইনি। আমরা যেই ব্যবস্থা একটা আওয়ামী লীগের মতন একটা দলকে ফ্যাসিস্ট বানিয়ে ফেলে, একজন ব্যক্তি শেখ হাসিনাকে চরম কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, সেই ব্যবস্থার এর রাজনৈতিক, এর সাংবিধানিক আমরা এর একটা খোল নলচে পাল্টাতে চেয়েছি। সেই জায়গা থেকে এবারকার আন্দোলন একটা রাষ্ট্র এবং গোটা ব্যবস্থার প্রশাসন, সংবিধান, গোটা ব্যবস্থার একটা পরিবর্তনের লক্ষ্য নিয়ে আন্দোলনটা শুরু হয়েছে। এবং এই দফাগুলোর পেছনে ইতিমধ্যে একটা জাতীয় ঐক্য, একটা গণ ঐক্য, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন, এটা আমরা লক্ষ্য করেছি। 2 নম্বর হচ্ছে যে আমরা যেখানে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়েছি আমাদের উপলব্ধি কি। আমাদের উপলব্ধি হচ্ছে যে আপনি কোন দল, কোন ব্যক্তি ক্ষমতা যাওয়ার পরে যাতে স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারেন, তার জন্য চেকস অ্যান্ড ব্যালেন্স, সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা যেখানে আমরা হাজির করেছি। আমরা সেদিক থেকে আমরা প্রধানমন্ত্রী কেন্দ্রে সংবিধানের 17 অনুচ্ছেদ থেকে শুরু করে অনেকগুলো অগণতান্ত্রিক অনেকগুলো ধারা কিভাবে পরিবর্তন হবে সুনির্দিষ্টভাবে এখানে আমরা প্রস্তাবনা দিয়েছি। গুরুত্বপূর্ণ হলো যে আপনারা খেয়াল করবেন, গত 16 বছরে বিচার বিভাগ ছিল বিরোধী দলকে দমন করবার জন্য সবচেয়ে বড় একটা হাতিয়ার। সেই বিচার বিভাগকে আমরা পরিবর্তন করে তার একটা গণতান্ত্রিক সংস্কারের খুবই গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে আমাদের 31 দফার ভেতরে। আমরা সুনির্দিষ্টভাবে এগুলো আমরা উল্লেখ করেছি। মডার্ন ডেমোক্রেটিক স্টেটে নির্বাহী বিভাগ, আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে একটা রেশনাল, লজিক্যাল যাতে ক্ষমতার ভারসাম্য থাকে, সবটা মিলে আবার একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন ন্যাশন স্টেট, এই জায়গাটা বিবেচনার মধ্যে রেখে আমরা এগুলোকে আমরা তৈরি করতে চেয়েছি। শেষ দিকে যে কথা বলবো, গণতন্ত্র হচ্ছে সংখ্যা গরিষ্ঠের শাসন। আমরা সবাই এটা আমরা জানি, কিন্তু সংখ্যা লঘুরা, যারা আনঅ্যাড্রেসড, তাদের প্রতিনিধিত্বটা কিভাবে হবে সংসদে, রাষ্ট্রে, সমাজে, নানা স্তরে, এটা বিএনপি যুগপথের সকল শরিকদেরকে গভীর মনোযোগ দাবি করে। 31 দফায় এটাকে নিয়ে আমরা অনেক বেশি কাজ করতে পারিনি। ভবিষ্যতে সংখ্যা লঘুদের, পাহাড়, সমতল, ক্ষুদ্র জাতিসত্তা থেকে শুরু করে এমনকি ভোটে যারা হেরেও যাচ্ছেন, তারা কি, তাদের ভয়েসটা কিভাবে রিপ্রেজেন্টেটেড হবে, সেখানে কি সংখ্যানুপাতি, সেটাকে অন্য কোনো ভাবে, এগুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটা আলোচনা। না হলে আপনি যে ইনক্লুসিভ সমাজটা তৈরি করতে চাই সেই সমাজটা কিন্তু কায়েম করা যাবে না। কল ব্যাক সিস্টেম, জনপ্রতিনিধিরা যদি আমার আস্থা ধরে রাখতে না পারেন, তাদেরকে কল ব্যাক করা যাবে কিনা, গুরুত্বপূর্ণ আলোচনা। 31 দফা এটা আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারিনি। জনপ্রতিনিধিরা যারা ভোট দিচ্ছেন, তাদের কাছে প্রতি 6 মাস 1 বছর পর পর জবাবদিহি করবার কোনো সুযোগ আছে কিনা, এ ব্যাপারে কিভাবে এটাকে তৈরি করা যাবে, মনে করি এ ব্যাপারে খুব আমাদের ভবিষ্যতে মনোযোগ আমাদের দরকার। শেষে যে কথাটা আমি বলবো, যে সরকার 10টা সংস্কার কমিশন করেছেন, ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন তার রিপোর্টটা চূড়ান্ত করবে। আমরা গণতন্ত্র মঞ্চের দিক থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেভাবে ভাবি, যে কারণ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অনেকগুলো পরিবর্তন এই মুহূর্তে আপনার লাগবে। সুতরাং এটা সহ যে সমস্ত বিষয় বৃহত্তর জনসমাজ, রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া আছে, সমঝোতা আছে, মতৈক্য আছে,
আমরা মনে করি সে সমস্ত পরিবর্তন রিফর্মগুলোর সংস্কারের ব্যাপারে অবিলম্বে উদ্যোগ নেওয়া দরকার। না হলে আমরা যে নির্বাচনটা দেখতে চাই সেই নির্বাচনটা কিন্তু করাটা সম্ভব হবে না। শেষ কথা হচ্ছে যে প্রায় আমাদেরকে প্রশ্ন করে বিএনপি যে 31 দফায় যে করছেন না তার উপরে কি আপনারা ভরসা রাখছেন? আমরা বলেছি এবার আমরা ভরসা রাখতে চাই। কেন রাখতে চাই? এই কারণের জন্য এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, যুগপথের সকল দলের আমাদের পাবলিক কমিটমেন্ট। এক, যদি আমরা কার্যকরী না করি আমরা কিন্তু ওয়াদার বরখেলাপকারী হিসেবে জনগণের কাছে আমরা কিন্তু চিহ্নিত হব। বাংলাদেশ 5ই অগস্টের পরে পুরনো রাজনীতিতে আর বাংলাদেশের ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সে কারণের জন্য 21 শতাব্দীর উপযোগী, মানবিক, গণতান্ত্রিক, দায়বদ্ধ, জবাবদিহিমূলক যে রাষ্ট্র সরকার, একটা ইনক্লুসিভ সমাজের মধ্যে আমরা যেতে চাই। আমি বিশ্বাস করি এবারকার গণ অভ্যুত্থান অনেকগুলো প্রত্যাশা জাগিয়ে তুলেছে। 31 দফায় সবগুলো কিন্তু এখনো নাই। নতুন ভাবে সংস্কার যদি কোনো প্রস্তাব আসে, বিএনপি যুগপথের শরিকদেরকে নতুন সংস্কারগুলোর ব্যাপারেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে বিবেচনা করা দরকার। আমি মনে করি বাংলাদেশ অভ্যুত্থানের মধ্য দিয়ে অসাধারণ সম্ভাবনা যেটা তৈরি হয়েছে এটাকে এবার আমরা ধারণ করব, বাংলাদেশকে এবার আমরা এগিয়ে নেব। সবার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে আপনাদের সবার জন্য মোবারকবাদ। Thank you, Saiful Bhai. I would like to request Mr. Andalip Rahman Partho, Chairman of Jatiyo Party, to make a few comments on the 31 points. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং মঞ্চে উপস্থিত বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে আবার আসসালামু আলাইকুম। I'll make it very short and precise. I would just like to congratulate BNP এই ওয়ান্ডারফুল 31টা দফার জন্য, এবং আমি সবচেয়ে ভ্যালু করি একটা ব্যাপার, এই যে দ্য এলিমেন্ট অফ ইনক্লুসিভিটি, ডেমোক্রেসি মাইন্ডসেটে থাকতে হয়, যে আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো, যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি, সেই ব্যাপারে আমি এই বিএনপিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সময় স্বল্পতার কারণে আমি অনেক দফায় যাব না। উই ডু হ্যাভ অ্যাক্সেস যে আমরা বিএনপির সাথে আলাপ করতে পারি, তবে আমি বিশ্বাস করি যাতে বিএনপি 31 দফাটাতেই জানি না থেকে যায়, সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয়, আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে। বাট আমি আর বেশি সময় দেবো না। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে এটা ওয়ান্ডারফুল অনুষ্ঠানের জন্য। ইনশাল্লাহ আমরা সবাই মিলে আরো অনেক সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। Thank you, Partho Bhai. I would like to request Mr. Rafiqul Islam, Assistant Secretary General of Jamaat-e Islami. He was in the Maghrib prayers, to make a few remarks on this issue. Thank you. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা উপলক্ষে আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব, সাবেক মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, 31 দফা পেশও করা হয়েছে এবং বিস্তারিত আলোচনাও করা হয়েছে। ইতিমধ্যেই বিএনপি 31 দফা, জামাত 10 দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে, অন্যান্য দলও করেছে। এই সকল দফা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যের কোনো জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এজন্য আমাদের সকলকেই জাতীয় ঐক্যমত পোষণ করেই এই যে 16 বছর প্রায় বলছেন অনেকেই, আমি বলি এটা প্রায় 18 বছর। তার কারণ
111-এর পরের যে 2 বছর, এই 2 বছরও রাষ্ট্র ভালো ছিল না। কাজেই আরো যদি আগায় যাই আমরা, তাহলে 28শে অক্টোবর 2006 সালের পল্টনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশে ফ্যাসিজমের উৎপত্তি ঘটেছে এবং যাত্রা শুরু হয়েছে, এবং এই ফ্যাসিজম গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। কাজেই এই তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, জাতীয় ঐক্য লাগবে, এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে বিএনপিকে 31 দফা জাতির কাছে পেশ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thank you. In fact, all the political parties and the leaders present in this room today actually proves that the 31 points is initiating an inclusive politics in Bangladesh. Now, I would like to request Mr. Mustafa Jamal Haidar, Chairman of Jatiyo Party and 12-Party Alliance Coordinator, to make few remarks on this 31 points. Thanks. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননন্দিত নেতা জনাব তারেক রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা বলার একদম সময় নেই, আমি সংক্ষেপে শুধু একটা পয়েন্ট শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে এই, আমাদের আজকের যে প্রেজেন্টেশন, তার মধ্যে সমস্ত কিছু অত্যন্ত চমৎকার ভাবে লিপিবদ্ধ আছে। আমাদের উন্নয়ন, আমাদের শিল্পের বিকাশ, আমাদের সামাজিক জীবনের উৎকর্ষতা সবকিছু আছে। কিন্তু একটা জিনিস আমার কাছে ভীষণভাবে মনে হয়েছে, এর গ্যারান্টি ক্লজ কোথায়? কেন এইগুলি অতীতে বারবার ব্যাহত হয়েছে? সেই যে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তার বাংলাদেশ সফরের মধ্য দিয়ে সেদিনের যে সেই যে তথাকথিত নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকার আজ এই 5ই আগস্ট পর্যন্ত যে শাসন চালিয়ে গেছে, সমস্ত উন্নয়ন, সমস্ত পরিকল্পনা, সমস্ত গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়ে গেছে, তার বিরুদ্ধে সোচ্চারভাবে আমাদের এই দাবিনামায় বলা নেই। যতটুকু বলা আছে সেটা যথেষ্ট নয়। বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্ব সবচেয়ে বড় কথা। আমাদের সমস্ত উন্নয়ন বা সমস্ত দাবিনামাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে গ্যারান্টি ক্লজ, সেটাকে সন্নিবেশিত করা এবং সেটাকেই অগ্রাধিকার দেয়া আমাদের সবচেয়ে বড় কর্তব্য। তা না হলে সেই ইংরেজ কবির সেই বাণী, অল সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং, তাই হবে আমাদের এই দাবিনামা। আমি চাই আগামীতে আরো সুসংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের গ্যারান্টি ক্লজ আমরা যাতে সন্নিবেশিত করতে পারি আমাদের ক্রিয়ায়, কর্মে, আমাদের দাবিনামায়, আমাদের সমস্ত চুক্তিপত্রে, সেটাকে এনশিওর করা। এই কথাটুকু বলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। Ladies and gentlemen, we are running out of time, and we are all looking forward to listen to our chief guest speech. So the next speakers, please
try to make it short. Thank you. I would like to request Advocate Subroto Chaudhary, Gona Forum leader, to make a few remarks on this 31 points. Thank you. মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত দেশবরেণ্য সুধীজন, আসলে 53 বছরে কেউ কথা রাখেনি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 মহান মুক্তিযুদ্ধ, ছাত্র সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তরুণরা আত্মাহুতি দিয়েছে। কিন্তু তারপরে কি হলো? যারা সরকার গঠন করলো তারা জনবিচ্ছিন্ন হয়ে গেল, স্বৈরাচার হয়ে গেল। 90ও আবার ছাত্র সমাজ রক্তপাতের মধ্য দিয়ে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা এসেছিল। কিন্তু দীর্ঘ সময় আপনারা জানেন যে কি অবস্থার মধ্যে আমরা ছিলাম। এখন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে তাদের মধ্যে হয়তো সেই ধরনের প্রশ্ন আসছে যে ভবিষ্যতে যারা রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে তারা এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়িত করবে কিনা, বিগ কোয়েশ্চেন। কারণ আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকার হাসিনা যখনই একটা নির্বাচন আসে, একটা নির্বাচন ইস্তেহার দেয়, এটার নাম দেয় দিন বদলের কর্মসূচি। আহারে দিন বদলের কর্মসূচি প্রত্যেকবার 14তেও দিয়েছে, 18তেও দিয়েছে, সর্বশেষও দিয়েছে। দিন বদল আর হয় নাই, উনাদের দিন বদল হয়েছে। আশা করি এই 31 দফার মধ্য দিয়ে আগামী দিনে যারা সরকার গঠন করবেন তারা সত্যিকার অর্থে একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। একই সাথে জুলাই 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেও বাস্তবায়িত করার দায়িত্ব নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ। Thank you, Subroto Chaudhary. I would like to request our last speaker for the day, Mr. Mahmudur Rahman Manna, convener Nagorik Oikko, to give few remarks. Thank you. জনাব সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আসসালামু আলাইকুম। সুধী মণ্ডলী, আপনাদের প্রতিও আমি এই আলোচনা করতে হবে মনে করিনি, কারণ আমার সিনিয়রদের নাম বলা হয়ে গেছিল, ভাবলাম বেঁচে গেছি, কারণ আমি এটার জন্য প্রিপেয়ার্ড নই। আমরা যখন 31 দফা তৈরি করি তখন একটা প্রেক্ষিত ছিল, এখন একেবারে সেটা বদলে গেছে। ধরেন যখন তৈরি করা হয়েছে তখন আমি এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সাপোর্ট করতাম। এখন আমি মনে করি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভালো। বিএনপির জন্য হয়তো কমফোর্টেবল নয়, কিন্তু আমার জন্য খুব কমফোর্টেবল। আমি এমনিতে দাঁড়ালে আমার পার্টি 300 ক্যান্ডিডেট দিলেও একটাতেও পাশ করতে পারি কিনা কে জানি। কিন্তু যদি কোনোভাবে 1% 2% ভোট পাই, তার মানে 3টা বা 6টা সিট পাবো। আপনাদের ওতে ভালো লাগবে না, তবু আমি এটা সমর্থন করছি না। তার কারণ আমি দেখছি যাদের বিরুদ্ধে 15 বছর ধরে লড়াই করলাম, যদি এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে তাহলে তারা এই নির্বাচনে যদি দাঁড়াতে পারে। আমি না মাঝে মাঝে বুঝি না আপনারা কি বুঝে হাততালি দেন। আপনারাই বলছেন, আপনারাই মানে বিএনপি বলছেন কোন পার্টি ব্যান করতে চাই না, ওই পার্টি থাকবে। আমি যখন বললাম তারা যদি থাকে নির্বাচন করতে পারে, এরকম তো হতে পারে যে প্রপোর্শনেট ভোটে দে উইল কাম সেকেন্ড। এই জন্যেই আমি বলছি সংস্কার এরকম একটা বিষয়, এটার তো শুরুও নাই শেষও নাই, সর্বসময় সংস্কার চলবে। একটা যে কোনো বিষয় বা বস্তুর উপরে কাজ করবার জন্য
সংস্কার সবসময় কার্যকরী হয়। মাঝে মাঝে যখন দেখি যে কেউ কেউ বলে সংস্কার শেষ করে তারপরে ভোট, তখন আমার মনে হয় জিজ্ঞেস করি, ভাই শেষটা কোথায় করবেন? এটার শেষ কই? কি হলে শেষ? আপনি একটা রিলেটিভ এজেন্ডা বলতে পারেন, আপত্তিকভাবে এই সময়ের জন্য সংস্কার এতদূর আমার দরকার। আমি লড়াই করেছি 15 বছর, কারণ আমার ভোট চলে গেছে, কারণ আমার গণতন্ত্র নাই, আমার বাঁচার অধিকার নেই। আমি যদি ওই দেশ ফিরে পেতে চাই, যেরকম এই রক্তের মধ্যে দিয়ে স্লোগান উঠলো নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেজন্য ভোট লাগবে, এমন একটা ভোট যেটা সবাই গ্রহণ করতে পারে। সেই রকম একটা ভোট করবার জন্য ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে। আমরা যেমন বলি লেভেল প্লেইং ফিল্ড, সেই ফিল্ড তৈরি করবার জন্য পুলিশ ঠিক করতে হবে, সিভিল বিউরোক্রেসি ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে। আমি বলি এটা মিনিমাম। আপনি NHS যদি নাও করেন, হেলথ পলিসি না দেন, এডুকেশন পলিসি না দেন, ডেভেলপমেন্ট প্রোগ্রাম না বলেন, তাতে কিন্তু আপাতত কিছু যাচ্ছে আসছে না। আপনার ভোট দরকার, এইটা হলো ইমিডিয়েট প্রেফারেন্স। আপনি অন্তর্বর্তী সরকারকে বলবেন তুমি এইটা করো, সবার আগে তোমার এটা কাজ। এই জন্যই বিএনপি যখন বলে যে নির্বাচনের রোড ম্যাপ চাই, অনেকে বোঝে আবার বোঝে না, সমর্থন করে আবার করে। যে প্রথম কি বলে, এই সরকার যেতে না যেতেই বলেছে 3 মাসের মধ্যে ভোট দেন। ভাবছে এত লাফালাফি করছেন কেন ক্ষমতায় যাওয়ার জন্য? 3 মাসের জায়গায় 6 মাস বলেছেন, তখনও বলেছে তবু তো ছাড়ে না, তারপরে গিয়ে বলেছে যৌক্তিক। আর আমি বলছি যদি ওই রকম করে বলতে পারতেন তোমার কাজ হচ্ছে ভোটটা করা, এই ভোটের জন্য এই করতে কতদিন লাগবে তোমার, সরকার বলবে তার কতদিন দরকার। আমি তো পুলিশ ঠিক করতে পারবো না, আমি তো ক্ষমতাই নাই। আমি সিভিল বিউরোক্রেসি ঠিক করতে পারবো না। আমি একটা ইলেকশন অনুষ্ঠানের জন্য আমার উপরে দায়িত্ব নেই, সে দায়িত্ব সরকারের উপরে। অতএব সরকার বলবে এতদিনের মধ্যে ভোট, সেই বিবেচনায় একটা রোড ম্যাপ যখন বিএনপি চায় তখন খুবই যৌক্তিক কথা বলে। আমার এই যে আবার হাততালি দিচ্ছেন না, কি হয়েছে এই কথা বলবার পরে বারে বারে আপনারা এটা বোঝাতে পারলেন না যে আমাদের জন্য রোড ম্যাপ চাওয়াটাই সবচেয়ে যৌক্তিক। কারণ তুমি যদি রোড ম্যাপই না দাও তো অনির্দিষ্টকাল থাকবে নাকি? আমরা ভোটে জিতে 4 বছর 5 বছর থাকতে পারি না, আর তুমি অনির্দিষ্টকাল তো থাকতে পারো না। আমি কারোর প্রতি অশ্রদ্ধা জানাচ্ছি না, ডক্টর ইউনূস ভাই সরকারের প্রতিও নয়। সরি, 3 মিনিট বোধহয় পার হয়ে যাচ্ছে। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনাদেরকে আমি বিশেষ করে বিএনপিকে খুবই ধন্যবাদ দিই। কেন? খুব সবগুলো কমিটমেন্ট করেন কি কি করবেন, আর হিসাব করেন যাতে ক্ষমতায় তো আপনারাই যাবেন, মনে হচ্ছে ভোটার কে জিতবে। মানে যেরকম আমেরিকা আর রাশিয়ার মধ্যে ঝগড়া হওয়ার পরে দেখেন একটা সমাজতান্ত্রিক ব্লক চলে যাওয়ার পরে ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে, বাংলাদেশে এখন ইউনিপোলার পলিটিক্সের মতো হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ তো নাই, আবার যদি আসেও তারপরে বিএনপির কাছেও দাঁড়াতে পারবে না। ক্ষমতায় আপনারাই যাবেন, ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না। কারণ তখন মাহমুদুর রহমান বান্না আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের পক্ষে বক্তৃতা করবে না যদি বেঁচে থাকি। এইবারে খুশি হলাম যে হাততালি দিয়েছেন। ভালো থাকবেন সবাই। আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ এখন বিএনপির বিচক্ষণতা, আন্তরিকতা, সঠিকতার উপরে নির্ভর করে। এটা বুঝেই বিএনপি আগামী দিনে এগুবে এই আশা করি, এবং সেই জন্যই যাত্রা পথে, লড়াইয়ের পথে বিএনপিকে বন্ধু হিসেবে পাশে পেতে চাই। খোদা হাফেজ। Thank you, Manna Bhai, and we all want you next to us. Thank you to all the speakers. Right now, we have come to almost the end of our program. I would like to request the Honorable Chief Guest of today's seminar, BNP Acting Chairman, Mr. Tariq Rahman, to deliver his important speech. Thank you. Thank you, Shama. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত অনারেবল ডিপ্লোম্যাটস,
civil society members, and the media. Thank you so much for being here with us today. আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের রাজনৈতিক দর্শনে হয়তো কিছু ভিন্নতা আছে, সেটি স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মাঝেও বৃহত্তর পরিসরে আমাদের সবার মাঝে একটি বিষয় আদর্শিক ঐক্যমত রয়েছে, আর সেই বিষয়টি হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। আমরা সবাই এমন একটি দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না বা উঠতে পারবে না। আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব। উপস্থিত সুধীবৃন্দ, ফ্যাসিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি, কিন্তু পতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন। অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের 31 দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি। আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে রুল অফ ল, হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমরা মনে করি একটি দেশে নির্বাচিত সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রকে নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালনা করা, যেন রুলস বেসড অর্ডার ঠিক থাকে। রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে, তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে। আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে না। ডিভিশন এবং ডিসক্রিমিনেশন থাকবে না। সমাজের প্রতিটি স্তরে পলিটিসাইজেশন বা ইনস্টিটিউশনাল কলাপস ঘটবে না। আমরা যদি একটি রুল বেসড রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি, সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্যাপিটাল নিজ গতিতেই বাংলাদেশে আসবে। আমাদের পাবলিক সেক্টরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, যা দেশের উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা নিশ্চিত করতে চাই, সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। ঠিক যেভাবে আজ থেকে 2 দশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশে মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারত, কার্টুন আঁকতে পারত। আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাকে নিয়ে মিডিয়ার একাংশ ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছিল, মিডিয়া ট্রায়াল অ্যান্ড প্রোপাগান্ডা ক্যাম্পেইন করেছিল। কিন্তু আমরা তার প্রতিদানে কোনো মিডিয়ার কণ্ঠরোধ করিনি কিংবা কাউকে হেনস্থা করার চেষ্টাও করিনি। আমরা চেষ্টা করিনি কোনো সম্পাদককে জেলে পাঠানোর। গত 16 বছরে আমার নিজের, আমার দলের এবং গণতন্ত্রের পক্ষে শক্তি তথা আপনাদের অনেকের ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল। সে উপলব্ধিকে ধারণ করে আমরা অল সিটিজেন্স ইনক্লুডিং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড জার্নালিস্টদের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব, ফেসবুক এবং আদার অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে
কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয়। সত্য গোপন করতে মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না থাকে। তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না। তবে প্রিয় উপস্থিতবৃন্দ, দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়ার নিউট্রাল এবং অবজেক্টিভ রোল প্রত্যাশা করি। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, enforced disappearance, excessive use of force, politically motivated trial, mass arrest without warrant, and gross human rights violationের যে ভয়ের সংস্কৃতি গত 16 বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয়, বরং ক্ষমতার পালা বদলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বা দেখা যাবে। ফ্যাসিবাদের পতনের পর গত 3 মাসে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছেন যাতে রাজনীতিতে আধুনিকায়নের উন্মেষ ঘটে। সেই সব উদ্যোগকে তারুণ্যের উদ্দীপনায় দেশ জুড়ে প্রতিপালন করেছে বিএনপির তৃণমূল। ফলে আপনারা দেখেছেন অতীতের মতোই কিভাবে বিএনপির নেতাকর্মীরা বন্যার সময় সর্বোচ্চ সাংগঠনিক শক্তি ও সাহায্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে। গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোকে আন্তরিক সহায়তা প্রদানের চেষ্টা করেছে। জনদুর্ভোগ এড়াতে মোটরসাইকেল বহর বা শোভাযাত্রা থেকে নিজেদের বিরত রেখেছে বা রাখার চেষ্টা করছে। পলিটিক্যাল প্রোগ্রাম শেষে অত্র স্থান ক্লিন এবং টাইডি রাখার চেষ্টা করছে। নগরের দেওয়াল থেকে ব্যানার এবং পোস্টারগুলো অপসারণ করছে বা করার চেষ্টা করছে। ত্বরান্বিত করার চেষ্টা করছে জনসম্পৃক্ত এবং সমাজ বান্ধব রাজনীতিকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন খুন, হামলা, ধর্ষণ ও চাঁদাবাজির মতন অপরাধে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের শাস্তি দেবার কোনো ইতিহাস নেই বললেই চলে। সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায় 1,500-এরও অধিক গণতান্ত্রিক মানুষকে গণ অভ্যুত্থানে হত্যা করার পরেও আওয়ামী লীগের কোনো নেতার কোনো অনুতাপ, অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই। অপরদিকে আমরা সবাই জানি বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, সেই সময় দেওয়া হয়েছে। তারপরেও এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে কেউ বিচ্ছিন্নভাবে কোনো অপরাধে জড়িত হলে তা জানা মাত্রই আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। 5ই আগস্টের পরে দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছিল, ছিল পুলিশের অনুপস্থিতি। সেই সময় দলীয়ভাবে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, দেশকে আগলে রাখার চেষ্টা করেছে, নিশ্চিত করার চেষ্টা করেছে জননিরাপত্তা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা। প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে এবং সহ অবস্থান নিশ্চিত করেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, ফ্যাসিবাদের দোসরদের ঠেকাতে পুজোর সময় বিএনপির নেতাকর্মীরা মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সকল মানুষের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে। ধর্ম, বর্ণ কিংবা ভৌগোলিক আদর্শ অবস্থানে নির্বিশেষে প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অধিকার বিনা বাধায় উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময় বাংলাদেশ স্বাধীন করেছিলেন। তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু হিসাবে আমরা কাউকেই বিবেচনা করি না। প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির নীতি। এই বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শই বিএনপির রাজনীতি। আমরা বিশ্বাস করি ধর্ম, দল ও মত যার যার,
তবে অবশ্যই রাষ্ট্র সবার। সম্মানিত অতিথিবৃন্দ, আজ আমরা 31 দফার আলোকে যে আলোচনা এখানে করেছি তা নতুনভাবে সংজ্ঞায়িত করবে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নকে, আকাঙ্ক্ষার আলো দেখাবে পরিবর্তনকামী গণমানুষকে। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা তৈরি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030, বিএনপির জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে প্রথমে প্রদত্ত 27 দফার উপর ভিত্তি করে, যা পরবর্তীতে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দলের ঐক্য মতে 31 দফায় পরিণত হয়। বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই 31 দফায় অন্তর্ভুক্ত রয়েছে। তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে, তার ও তার পরিবারের আর্থ সামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত হবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্বের সমস্যার সমাধান করবে, যে সংস্কার নারীদের সম্মান, স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে, যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে, যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে, যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দেবে, যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি যা কৃষক, শ্রমিক সহ সকল কর্মজীবী মেহনতি মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই। আমাদের লক্ষ্য তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান, আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা প্রবর্তন। আমরা নিশ্চিত করতে চাই সর্বস্তরে নারীর অংশগ্রহণ, তৃণমূলের ক্ষমতায়ন এবং আবারও ঐতিহাসিক খাল কাটা কর্মসূচির বাস্তবায়ন। হেলথ কেয়ার, এডুকেশন, এগ্রিকালচার, এনার্জি, ক্লাইমেট অ্যান্ড ইকোনমি সব ক্ষেত্রে আমরা আনার চেষ্টা করতে চাই, আনতে চাই যুগোপযোগী আমূল পরিবর্তন, যেন তৈরি হয় স্কিলড হিউম্যান রিসোর্স, বৃদ্ধি পায় এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ন্যাশনাল রেমিটেন্স, স্থাপিত হয় মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, universal health coverage, fair prices for farmers and producers, need-based education and multilingual training, multi-modal communication system, housing facilities and social benefits for all. এই পরিবর্তনগুলো ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী, সমতল পাহাড়ি নির্বিশেষে সুষম ও সম অধিকারে আধুনিক বাংলাদেশ নির্মাণে একটি ঐক্যমতের ভিশন বলে আমরা মনে করি। পরিবেশ পরিস্থিতি, দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সাথে মানিয়ে নিতে 31 দফাকে সংযোজন, বিয়োজন, পুনর্বাসন বা পরিবর্তিত অবশ্যই করা যেতে পারে, তবে তা হবে স্টেক হোল্ডার কনসালটেশন অ্যান্ড পাবলিক কনসেনসাসের মাধ্যমে। সময়ের সাথে এই 31 দফাই একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে
স্বয়ংসম্পূর্ণ, শিল্পায়নে সাফল্যমণ্ডিত, অর্থনীতিতে গতিশীল, মানব সম্পদ সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসাবে। সম্মানিত অতিথিবৃন্দ, বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায়ন নয়, বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ এর একটি অবিচ্ছেদ্য অংশ। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি, আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ, লিবারেল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ। আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে বহু দূরে। এই অগ্রযাত্রার গতি হবে ফাস্ট বাট স্টেডি, লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট। জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী। গণতান্ত্রিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না। শুধু আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে, বরণ করে নিতে হবে অভিনবত্বকে, সামনের দিকে দৃষ্টিপাত করে আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের চিন্তাধারাকে, যা পরবর্তীতে পরিবর্তন করবে রাজনৈতিক সংস্কৃতিকেও। আপনাদের সকলকে আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে পরিশেষে আমি বলতে চাই, গত 16 বছর ধরে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন ও গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।